বোমা হামলার পর হোসেনি দালান এলাকার পরিস্থিতি এখনো থমথমে। এ পর্যন্ত ৩ জন আটক, মামলা দায়ের। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত ছিল একাধিক ব্যক্তি, প্রাথমিক ধারণা র্যাবের। 100% নিশ্চিত হলাম যে প্রত্যেকটা হ্যান্ডমেড গ্রেনেড বা আইডি এখান থেকেই ছোড়া হয়েছিল। কত হালকা জিনিস এবং বেশি দূর থেকে নিক্ষেপ করা সম্ভব না, এটা কাছাকাছি থেকেই নিক্ষেপ করা হয়েছে। আইএসের সম্পৃক্ততা দাবি করে প্রচারণা ষড়যন্ত্রেরই অংশ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। স্পষ্ট করে এখনো বলছি, এই যারাই হারকাতুল জিহাদ, যারাই হুজি, যারাই জেএমবি, যারাই ওই যে আনসারুল্লাহ বাংলা টিম, যারাই শিবির, সবই হলো এই আইএস, সবই একই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাশকতার মামলায় গ্রেফতার সাভারের বিএনপি দলীয় সাবেক এমপি সালাউদ্দিন ও পৌর মেয়র রেফাতুল্লাহ 10 দিন করে রিমান্ডে। সারা দেশে জামায়াত শিবিরের 19 নেতাকর্মী আটক। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন নামঞ্জুর, আবারও পাঠানো হলো কারাগারে। রাজধানীতে গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তির শিকার নারীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকেই উঠতে পারেন না বাসে, সচেতনতা বাড়ানোর আহ্বান। টিপিপি চুক্তি নয়, রফতানি লক্ষ্যমাত্রা পূরণে সবচেয়ে বড় বাধা বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়া, মত ব্যবসায়ীদের। উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন আইনে উচ্ছ্বসিত প্রবাসীরা, ভোগান্তি কমার আশা। রাজধানীর পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। বোমা বিস্ফোরণের ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরণ স্থলের কাছাকাছি একই স্থান থেকে বোমাগুলো ছোড়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক বলছেন, এগুলো ছিল হাতে তৈরি সময় নিয়ন্ত্রিত বোমা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের পর পেরিয়ে গেছে 2 দিন। এ সময়ের মধ্যে সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করা হলেও শনাক্ত হয়নি দুর্বৃত্তরা। স্বাভাবিক হয়নি হোসেনি দালান ইমামবাড়ার পরিবেশও। প্রধান ফটকের সামনে এখন র্যাব পুলিশের কড়া পাহারা। নৃশংস এই ঘটনার পর এলাকার মানুষের কণ্ঠে ক্ষোভের আগুন, আর জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি ইমামবাড়া কর্তৃপক্ষের। 400 বছরের ইতিহাস, এটা কখনো ঘটে নাই। এটা যে গোষ্ঠী করে থাকুক না কেন, অবশ্যই সেটা অন্যায় করেছে। ওদেরকে ধরে ঠিক আছে মানে মতন শাস্তি দেখ সরকার, ঠিক আছে, এটা আমরা চাই। মিছিলের পূর্বে কোনো ধরনের থ্রেট ছিল না। এরা নিশ্চয়ই উগ্রবাদী, এরা দেশকে অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি ফেলার জন্য এই কাজটা করেছে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব এবং গোয়েন্দা পুলিশের আলাদা 2টি দল। উদ্ধার করা হয় হাতে তৈরি বোমার 4টি পিন। ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ধরন ও প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন গোয়েন্দারা। পিনগুলো উদ্ধারের পরে আমরা মোটামুটি 100% নিশ্চিত হলাম যে প্রত্যেকটা হ্যান্ডমেড গ্রেনেড বা আইডি এখান থেকেই ছোড়া হয়েছিল, এই কর্নার থেকে। যেহেতু জিনিসগুলি অত্যন্ত হালকা, এটা অত হালকা জিনিস এবং বেশি দূর থেকে নিক্ষেপ করা সম্ভব না, এটা কাছাকাছি থেকেই নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে প্লাস্টিক এক্সপ্লোসিভ ছিল এবং ওই রিক্সার যে বল বিয়ারিং এটা ছিল ভিতরে। আর ফিউজটাকে একটা সার্কিটের মাধ্যমে ডিলে করানো হয়েছে এবং সাপোর্টেড বাই ব্যাটারিজ। দ্যাট ওয়াজ দ্য টেকনোলজি, যাতে করে আমাদের ধারণা যে দেখে মনে হয়েছে যে এটাকে ডিলে ফিউজ দিয়ে টাইমার দিয়ে ফোটানোর চেষ্টা করা হয়েছে। এদিকে বোমা হামলার ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধিত 2013 এর 6 ধারার মামলা দায়ের করা হয়েছে। বোমা হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আহত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে বলেও জানান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইএসের সম্পৃক্ততার দাবি করে চলা প্রচারণা এই ষড়যন্ত্রের অংশ বলেই মনে করেন তিনি। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করে এ সময় তিনি আরও বলেন, হুজি, জেএমবি, শিবির কিংবা আইএস সব সংগঠন একই সুতোয় গাঁথা। আমাদের কাছে কিন্তু ঘটনাগুলি পরিষ্কার, এগুলি সবগুলি আমি সবসময় বলছি এগুলি ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা। এখানে আইএস সংগঠন, যেটা সাংগঠনিকভাবে কোনো আইএস এখানে নেই। একটা কিছু হলেই তার তাৎক্ষণিকভাবে বলছে যে আইএস করছে। এটার কোনো ভিত্তি, এটার কোনো সুনির্দিষ্ট কিছু আমরা এখনো পাইনি। কাজেই আমরা স্পষ্ট করে এখনো বলছি, এই যারাই হরকতুল জিহাদ, যারাই হুজি, যারাই জেএমবি, যারাই ওই যে আনসারুল্লাহ বাংলা টিম, যারাই শিবির, সবই হলো এই আইএস, সবই একই। আমরা মনে করি আমাদের দেশ সঠিক আছে, ঠিক মতোই চলছে। বিদেশি বন্ধুরা যেগুলো বলছেন আমরা সেগুলো খতিয়ে দেখছি, তদন্ত করছি। পুরান ঢাকায় বোমা হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। রোববার বিকেলে এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে মায়াদুন শুক্রবার রাতের ঘটনায় শোক প্রকাশ করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান। একই সময় ইইউ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশ সর্বোচ্চ ঐক্যমত দেখাবে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট এবং যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন তাদের উদ্বেগ ও নিন্দা জানান। যারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েছে তারাই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নবম আন্তর্জাতিক ওমেন এসএমই এক্সপো মেলার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আজকে গ্রাম আজকে শহরে রূপান্তরিত হয়েছে। আজকে আমাদের সকল দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশে এখনো ষড়যন্ত্র আছে। যদি তাই না হতো, সুন্দরভাবে সার্থকভাবে পূজা সমাপ্ত হলো, হঠাৎ আমাদের যে মিছিল, সেই মিছিলে 70-80 জনের মতো মানুষকে আহত করা হয়েছে। 2 জন বিদেশিকে হত্যা করে যারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা আমাদের অর্থনীতির ক্ষতি করতে পারে নাই, রাজনীতির ক্ষতি করতে পারে নাই, তারা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি ডাক্তার সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর মেয়র হাজী রেফাতুল্লাহকে 2 মামলায় 10 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে 20 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2টি মামলায় প্রত্যেককে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গতকাল রাজধানীর পরিবাগের নিজ বাসা থেকে গ্রেফতার হন নাশকতা সহ বিভিন্ন মামলায় পলাতক সাবেক সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু। পরে রাতে সাভারের উলাইলে নিজ বাসা থেকে সাভার পৌর মেয়র হাজী রেফাতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। কোর্ট একতরফা শুনানি করে আমরা শুনেছি রিমান্ড দিয়েছে, সেটা কতদিন দিয়েছে সেটা আমরা জানি না, আপনারা বলতে পারবেন। এই যে একটা ভাব বাংলাদেশে কোনো কিছু ঘটলেই বিএনপি করেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটা লোকে একই কথা বলে, যা কিছু ঘটবে সবই বিএনপি করছে। সমস্ত কাগজপত্রই ছিল, তারা ইজিলি তারা সমান্য করতে পারত, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে। 5 দিন 10 দিন তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। একটা মামলা রিমান্ড শেষ হলে আরেকটা মামলা চলবে, এইভাবে 5টা। তবে সতর্কতার সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য
দেওয়ান সালাউদ্দিনের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপি নেতাকর্মী সহ বিরোধী মত পোষণকারীদের বিরুদ্ধে নামিয়ে দেওয়ার কারণেই বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারের কারণে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ায় সরকার বাধার সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদের অধিকাংশের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই একাধিক মামলার পলাতক আসামি। এদিকে সাভারের শাহীবাগে একটি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ২টি তাজা বোমাসহ জামায়াতের ৪ নেতাকে আটক করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ থেকে ২ শিবির কর্মী, রাজশাহী থেকে মহানগর জামায়াতের আমির, নওগাঁ থেকে পৌর জামায়াতের আমির সহ ৪ শিবির কর্মী এবং গাইবান্ধা থেকে একজনকে আটক করা হয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমে ৫ জানুয়ারির নির্বাচনের বিতর্ক থেকে উত্তরণ সম্ভব, মন্তব্য টিআইবির। ৫ বছরের আগে নির্বাচন নয়, আবারও বলল আওয়ামী লীগ। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ লোকসভার সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে ভারতের সঙ্গে অমীমাংসিত সব ইস্যুই দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা জানান, বিলুপ্ত শতাধিক ছিটমহলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে কাজ করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা হচ্ছে। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বেলা ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান আদেশ দেন। এর আগে বেলা 11:30টায় এমপি লিটনের জামিনের শুনানি শুরু হয়। পরে প্রায় আধা ঘন্টা শুনানি শেষে শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। গত বুধবার ২ মামলায় এমপি লিটনের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে গত ২ সেপ্টেম্বর সকালে গাইবান্ধার গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে পায়ে গুলি করে আহত করেন সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এই ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুটি মামলার মধ্যে 271 যে 326, 307 ধারার যে মামলাটি বিজ্ঞ আদালত সেটা শুনানি অন্তে নামঞ্জুর করেছেন, আর 275 যে ঘরবাড়ি ভাঙচুর সংক্রান্ত মামলা, এই মামলাটাতে জামিনের আবেদনের বিষয়টা পরবর্তীতে আদেশ দিবেন মর্মে উনি জানিয়েছেন। রাজধানীতে কর্মস্থলে বা যে কোনো গন্তব্যে যেতে গণপরিবহনে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হয় নারীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও হুড়োহুড়িতে বাসে উঠতে পারেন না তারা। উঠলেও পান না নির্ধারিত আসন। নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও দেখা যায় বসে আছেন পুরুষ যাত্রীরা। কোনোটিতে মহিলা আসন থাকে উত্তপ্ত ইঞ্জিনের ওপর, আবার কখনো কখনো পরিবহন শ্রমিক ও পুরুষ সহযাত্রীর দ্বারা হয়রানির শিকার হতে হয় নারীদের। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। প্রতি কর্মদিবসেই পুরুষের পাশাপাশি এই যুদ্ধে অবতীর্ণ হন কর্মজীবী নারীরা। গণপরিবহনে উঠতে নামতে ভোগান্তির পাশাপাশি ওঠার পরও সিট পান না তারা। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে ওঠেন চলন্ত বাসে। মানুষের ভিড়ে নানা রকম হয়রানির শিকার নারী ও শিশুরা। উঠতে পারতেছেন না? লোক বেশি, আমরা তো আর এইভাবে ঝুলে উঠতে পারবো না। বাস টান দিয়ে চলে যায়, তখন তো আমাদের জন্য রিস্ক হয়ে যায়। যদি সিটে হাত দিয়ে ধরে রাখি, যদি না পড়ার ভয়ে, তো অনেকে কি করে হাত ধরার চেষ্টা করে। এই অবস্থায় মহিলা বাস সার্ভিস বাড়ানোর দাবি জানালেন তারা। মহিলা সিট নাকি 9টা করে বরাদ্দ, কিন্তু বেশিরভাগ বাসেই তো 9টা সিট নাই। মহিলা বাস সার্ভিস চালু করা,
যে জিনিসটা মানে আছে হয়তো কিন্তু খুব বেশি নাই। ইঞ্জিলের পাশে বসে যাচ্ছি, কষ্ট তো হচ্ছেই। ইঞ্জিলের উপর মালিকরা দিচ্ছে, আমরা কি করবো বলেন। আর বিআরটিএ বলছে অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে মোবাইল কোর্ট কাজ করলেও জনসচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর ব্যবস্থা। বাসের ক্ষেত্রে 9টা সিট এবং মিনি বাসের ক্ষেত্রে 6টা মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তারা যখন দেখে বাসের ভিতরে এগুলো লেখা নেই, এরকম সংরক্ষিত আসন রাখা হয়নি, সেটার ভিতরে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। উত্তক্তকরণ অথবা যৌন হয়রানির শিকার যে হচ্ছে সেটার বিষয়ে মেয়েদের যেমন প্রতিবাদী হতে হবে, বাসে কিন্তু কিছু ভালো লোকজনও থাকে, তারা যতক্ষণ পর্যন্ত একাত্মতা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেটা আমার সাংবিধানিক অধিকার, চলাচলের অধিকারটা খর্ব হবে। দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গণপরিবহনে নারী ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি হয়রানি বন্ধে আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের 2টি রায় কার্যকর বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই স্বাধীনতা বিরোধী চক্র দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ডিআরইউ ক্রিকেট কাপের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। 2টো মামলার রায় হয়ে গেছে, এখন রায় কার্যকর করার সময় এসেছে। তো বেসিক্যালি যারা আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তি নয়, তাদের কাছে এই জিনিসটা আমরা যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন তাদেরকে যে সাজা দিচ্ছি, এটা পছন্দনীয় নয়। তো সেই জন্য তারা একে বাধাগ্রস্ত করার জন্য যা যা করার এটা করছেন। তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দেশে জঙ্গিবাদ কায়েম করতে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে একথা বলেন তিনি। গত পরশুদিন রাত্রে ঢাকায় তাজিয়া মিছিলে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাজিয়া মিছিলে হামলা বিএনপি জামাতের মদতপুষ্ট এবং সহযোগিতায় আমরা মনে করি এই তাজিয়া মিছিলে হামলা পরিচালনা করা হয়েছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্যে, সমাজকে অস্থিতিশীল করার জন্যে, সরকারকে অস্থিতিশীল করার জন্যে, বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তান বানানোর পরিকল্পনার অংশ হিসেবে এই তাজিয়া মিছিলে হামলা পরিচালনা করা হয়েছে। সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে 5ই জানুয়ারি নির্বাচনের বিতর্ক থেকে উত্তরণ সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 10ম জাতীয় সংসদের 2য় থেকে 6ষ্ঠ অধিবেশন পর্যবেক্ষণ করে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তবে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে কোনো নির্বাচন নয়। সেলিয়া সুলতানার রিপোর্ট। ইতিমধ্যে পাস করে দিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট। 10ম জাতীয় সংসদের 2য় থেকে 6ষ্ঠ অধিবেশনে কোরাম সংকটের কারণে অপচয় হয়েছে 32 কোটি 42 লাখ টাকা। এই সময় সবচেয়ে কম সময় ব্যয় করা হয় আইন প্রণয়নে, যা মাত্র 6%। এছাড়া বিধি অনুযায়ী প্রতিটি সংসদীয় কমিটি মাসে একটি করে কমপক্ষে 17টি সভা করার কথা থাকলেও 48টি কমিটির মধ্যে কোনো কোনো কমিটি বছরে একটি সভাও করেনি, এমন তথ্য উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। তবে অন্য সংসদের তুলনায় বর্তমান সংসদে বিরোধী দলের উপস্থিতি বেড়েছে, যা আশাব্যঞ্জক হলেও ক্ষমতাসীন দলের আধিপত্য এবং সরকারের প্রতি বিরোধী দলের অনুগত মনোভাব ব্যাহত করছে গণতন্ত্রকে, এমনটাই দাবি করা হয়। এক ধরনের অধিবেশন চলছে নিয়ম রক্ষার মতো, এবং সরকারি দল অবশ্যই সরকারি দল এবং জোট আছেন, পাশাপাশি বিরোধী দল থাকতে হবে। সেই হিসাবে একটা বিরোধী দল হিসেবে পরিচিত করে দেওয়া হচ্ছে, যাদের সত্যিকার অর্থে মানে এক ধরনের যেটা বলছে আত্মপরিচয় সংকট রয়েছে। সংসদ যেভাবে চলে তাতে আমাদের হয়তো মনে হতে পারে যে এটি পুতুল নাচের একটা নাট্যশালার মতো। এক প্রশ্নের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 5ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বিতর্ক থেকে উত্তরণের একমাত্র উপায় বিতর্কহীন আরেকটি নির্বাচন অনুষ্ঠান। বিতর্কিত নির্বাচন যেহেতু বিতর্কের ঊর্ধ্বে যেতে হলে আবার যখন বিতর্কের ঊর্ধ্বে একটা নির্বাচন হবে তখন সেটাকে বিতর্কিত নির্বাচন আর বলা হবে না। আমরা সেটাই আশা করব। সেটা কখন হবে, যারা রাজনৈতিক অঙ্গনের দায়িত্বশীল অবস্থানে আছেন তারাই নির্ধারণ করবেন। সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকেই বাস্তবে একটি কার্যকর সংসদে পরিণত করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে বর্তমান সংসদকে কার্যকর সংসদ উল্লেখ করে নিয়ম অনুযায়ী 5 বছর পরই নির্বাচনের কথা জানালেন আওয়ামী লীগের এই নেতা। জনগণ কি সেটা চাইছে? আমার তো মনে হয় যে জনগণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছে না। নির্বাচনটা কেন, কার স্বার্থে? নির্বাচনের মাধ্যমে একটি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং যে সংসদটা অত্যন্ত কার্যকরভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারকে সহায়তা দিচ্ছে, আইন প্রণয়নের ক্ষেত্রে
দেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন আইন প্রণয়নে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই আইন দুর্ভোগ এবং ভোগান্তি কমিয়ে আনবে বলে আশা তাদের। বিস্তারিত আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবে এতদিন প্রবাসীদের পাসপোর্ট জমা দিতে হতো জামিনদার বা কফিলের কাছে। এ কারণে অনেক সময়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। আগে ছিল যে কফিলের কাছে আমরা ঠিকমতো চাকরি করে বেতন পেতাম না। এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ ছিল। তবে বৃহস্পতিবার জাতীয় দৈনিক সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী এখন আর কফিলরা প্রবাসীদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবেন না। আর যদি কোনো শ্রমিকের পাসপোর্ট কফিল আটকে রাখে তবে তাকে 2000 রিয়াল জরিমানা গুনতে হবে। আর কাজ করার চুক্তিনামা আটকে রাখলে কফিলকে 5000 রিয়াল সমপরিমাণ জরিমানা দিতে হবে। সরকারের এই নতুন আইনে যার পর নাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাদশাহ সালমান যে উদ্যোগটা নিয়েছে আসলে খুব সুন্দর উদ্যোগ। ওনার এই সুন্দর উদ্যোগকে আমরা প্রবাসীর পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাই। আইনে শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধ না করলেও কফিলকে জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। স্পন্সর যিনি আছেন তিনি যদি সেই শ্রমিকের উপর কোনো অত্যাচার করেন তার উপরে নতুন করে জরিমানা আনা হয়েছে। আমি মনে করি সবগুলোই আমাদের প্রবাসীদের জন্য পজিটিভ দিক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যেই কফিলকে এই জরিমানা পরিশোধ করতে হবে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে 2 বার এই আইন অমান্য করার অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। নতুন এই আইনটির ফলে প্রবাসীরা যেভাবে অবৈধ হয়ে যেত সেটি একেবারে বন্ধ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্প্রতি 12টি দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়াটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই অবস্থায় ব্যবসায়ীদের পণ্যের উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোস্তফা মাহবুবের রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে চায়, কিন্তু গেল 44 বছরের রপ্তানি ধারাবাহিকতায় কেবল 32 বিলিয়ন মার্কিন ডলার অর্জন সম্ভব হয়েছে। গেল কয়েক বছরের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে ইউরোর দরপতনের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত দেশের প্রধান রপ্তানিমুখী খাত তৈরি পোশাক। এ অবস্থায় টিপিপি চুক্তিকে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম আমাদের অন্যতম প্রতিযোগী দেশ। এই চুক্তি স্বাক্ষরের কারণে তার কিন্তু প্রাইস সক্ষমতা আমার থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। টিপিপির শর্ত অনুযায়ী চুক্তিবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে বাড়তি বাণিজ্যিক সুবিধা পাবে। তবে ব্যবসায়ীদের মতে বর্তমানে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের দাম কমে যাওয়াটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমাদের প্রফিট মার্জিন কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। ইউরোকে অ্যাডজাস্ট করার জন্য গত বছর শুধু নিটওয়্যার সেক্টরে আমাদের প্রায় 5 to 7% আমাদের এফওপি দাম কমাতে হয়েছে। যেখানে 5% প্রফিট করতো সে ফ্যাক্টরি 1 to 2% ব্রেক ইভেন এখন করছে। আপৎকালীন সময় নতুন বাজারের ন্যায় একটি প্রণোদনা ব্যবস্থা করা, যারা রপ্তানি করছে তাদের যাতে সক্ষমতা বৃদ্ধি পায় সেই কারণে তারা যেটুকু রিটেন করে সেইটার পরে একটা স্পেশাল রেট দেওয়া। তবে অর্থনীতিবিদদের মতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ সমস্যার মোকাবেলা করা সম্ভব। আমার আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। কর্মক্ষমতা বাড়ানোর জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। রপ্তানি আয় ধরে রাখতে টিপিপি ভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সরাতে রাজপরিবারে বিদ্রোহ চলছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি দাবি করেছে সালমানকে হটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদকে সিংহাসনে বসাতে চাইছে সৌদি আরবের 8 যুবরাজ। তাদের এই পরিবর্তন চাওয়ার পেছনে দেশটির শক্তিশালী উলামা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন রয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সৌদি রাজপরিবারেরই এক যুবরাজ নাম না প্রকাশের শর্তে তাদের এই তথ্য জানিয়েছেন। এদিকে ইসরায়েল, ফিলিস্তিন এবং সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে শনিবার বাদশাহ সালমান ও সৌদি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতির ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বৈঠকে আলোচনা করা হয় 31 অক্টোবর থেকে 7 নভেম্বর ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ সহ মোট 23টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা নিয়ে। সেই সাথে ডিসেম্বরে ঢাকায় হতে যাওয়া 16টি দেশের অংশগ্রহণে বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ 2015 এর সার্বিক প্রস্তুতির ব্যাপারগুলো আলোচনায় উঠে আসে। তবে বৈঠকে আসন্ন জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর ও বিপিএলে দেশি বিদেশি ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তার ব্যাপারটি বেশি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। ক্রিকেট আসরগুলো সঠিকভাবে সম্পন্ন করতে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ। শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের খবর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জয়ী হয়েছে আফগান ক্লাব স্পিনঘার বাজার। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কান ক্লাব সলিড এফসিকে 3-1 গোলে হারিয়েছে তারা। এ জয়ে 3 ম্যাচ শেষে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিতে পা রাখল আফগান জায়ান্টরা। আসরের শুরু থেকে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে স্পিনঘার বাজার। সেমিতে উঠতে হলে এই ম্যাচে ড্র করলেই হতো তাদের। আর সলিড এফসির সামনে জয় ছাড়া কোনো পথ ছিল না। সে লক্ষ্যে শুরু থেকে আক্রমণাত্মক খেলে সলিড এফসি। 43 মিনিটে ওলেইমির দুর্দান্ত গোলে 1-0 লিড পায় তারা, কিন্তু এরপরে নিজেদের রক্ষণ সামলে গোল পরিশোধে একের পর এক আক্রমণ করে স্পিনঘারের ফরওয়ার্ডরা। 71 মিনিটে মুস্তফা আফসারের গোলে সমতা ফেরায় বাজান। এর 7 মিনিট পর বাজানকে 2-1 লিড উপহার দেন রেজাল্লাহ ইয়ারি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে বার কয়েক চেষ্টা করেও সফল হয়নি সলিড ফরওয়ার্ডরা। উল্টো 88 মিনিটে অধিনায়ক গোলাম হজরতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পিনঘার বাজার। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বোমা হামলার পর হোসেনি দালান এলাকার পরিস্থিতি এখনো থমথমে। এ পর্যন্ত 3 জন আটক। হামলায় জড়িত ছিল একাধিক ব্যক্তি, প্রাথমিক ধারণা র্যাবের। নাশকতার মামলায় গ্রেফতার সাভারের বিএনপি দলীয় সাবেক এমপি সালাউদ্দিন ও পৌর মেয়র রেফাতুল্লাহ 10 দিন করে রিমান্ডে। সারা দেশে জামায়াত শিবিরের 19 নেতাকর্মী আটক। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন নামঞ্জুর। আবারও পাঠানো হলো কারাগারে। রাজধানীতে গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তির শিকার নারীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকেই উঠতে পারেন না বাসে। সচেতনতা বাড়ানোর আহ্বান। এবং সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন আইনে উচ্ছ্বসিত প্রবাসীরা। ভোগান্তি কমার আশা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।